নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন হতে এখনও অনেক দেরি। রোজ তার কোনো না কোনো নতুন কাহিনী আপনাদেরকে বলা যাবে, কিন্তু আজ আমি স্থির করেছি আগামীকাল আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হতে চলেছে, যে কটা ভিডিও করব সব কটাই সেই নির্বাচনের বিভিন্ন দিকের উপর। কেননা আমাদের মিডিয়া এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্বাচনকে সেভাবে গুরুত্ব না দিলেও দিল্লির মিডিয়া কিন্তু যথারীতি দিয়েছে, গোটা পৃথিবী দিচ্ছে। এবং আমারও মনে হয়েছে যে অন্তত শেষ দিন, যাকে কাল রাত্রি বলে, সেই রাতে বাংলাদেশের ভোট সম্পর্কে আপনাদের সঙ্গে দু চার কথা শেয়ার করা খুব প্রয়োজন। দেখুন, কি নির্মম পরিহাস অদৃষ্টের, বাংলাদেশে ভোট হচ্ছে, আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের একেবারে ইন্দিরা গান্ধী সুলভ নেত্রী হাসিনা সেই 2024 সালের অগাস্ট মাস থেকে আমাদের দিল্লিতে কোনো একটা গোপন স্থানে সুরক্ষিত অবস্থায় রয়েছেন। মাঝে মাঝে কচিত কদাচিৎ তিনি হয় অডিও নয় ভিডিও ইত্যাদি করে তার সমর্থকদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। ইদানিং দেখছিলাম কয়েকজনকে সাক্ষাৎকারও দিয়েছেন, কিন্তু তাতে চিড়ে ভেজা তো দূরস্থান, আওয়ামী লীগ কোনোভাবে তারা যে ভোটের আগে প্রত্যাবর্তনে আদৌ ইচ্ছুক বা সক্ষম তার কোনো প্রমাণ মেলেনি। বাংলাদেশের ইতিহাসে এইভাবে কখনো দেখা গেছে যে বিরোধীরা সাধারণ নির্বাচনে পার্টিসিপেটই করছে না। এই হাসিনার জমানাতেই প্রথম নির্বাচনটা যেটা তিনি জিতে এসেছিলেন সেটা ছিল সম্পূর্ণ বৈধ এবং জনমতের সুস্পষ্ট প্রতিফলন। তারপর থেকে তার নির্বাচনে জেতার সঙ্গে আমাদের এপারের রানিমার নির্বাচন ভিক্টরির কোনো মৌলিক তফাৎ নেই। ফলে তিনি প্রত্যেকটা নির্বাচনকে, তার পরবর্তী যত নির্বাচন সব কটাকে কার্যত হাইজ্যাক করে একদলীয় ভোটে পর্যবসিত করেছেন এবং তার পরিণতিস্বরূপ বিএনপি, জামাত, এইরকম অনেক দল ভোট বয়কট করেছিল। সুতরাং ওই পাপ যেহেতু বাপকেও ছাড়ে না, সেই একই পাপের আজকে চরম প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগহীন একটা নির্বাচন হচ্ছে, কিন্তু বাংলাদেশের বুকে সাধারণ মানুষ আবেগতাড়িত হয়ে রাস্তায় নামছেন আওয়ামী লীগের সমর্থনে, কিংবা ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছেন যে না, আপাকে বাইরে রেখে ভোট করা যাবে না, এরকম কোনো চিহ্ন আমরা দেখতে পাইনি। বরঞ্চ হাসিনা দেশান্তরী হওয়ার পর থেকে দেখা গেল যে দলটাকে বাংলাদেশের প্রতিটি কোনায় একদা দেখা যেত এবং যে দলের নেতারা কার্যত 15 বছর ধরে হাতে মাথা কাটতেন, সেটা কীরকম কর্পূরের মতো উবে গিয়েছে। বেশিরভাগ নেতা প্রথম সারির, যারা মন্ত্রী শান্ত্রী ছিলেন এবং এই নতুন জমানায় জেলবন্দি হননি, তাদের অধিকাংশ ভাগলবা হয়ে চলে গেছেন এবং তাদের একটা বড় অংশ এই মুহূর্তে কেন দীর্ঘদিন ধরেই বাস করছেন কলকাতা শহরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা আছেন। আপনারা যদি রাজারহাটে যান, আপনারা যদি সল্টলেকের সেক্টর 5-এ যান, এমনকি সল্টলেকেও ঘোরাঘুরি করেন বাজারে, তাহলে আপনাদের কানে আসবে যে বাঙাল ভাষায় 2-4 জন কথা বলছেন। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, দাদা কোত্থেকে? তারা বলে দেবেন বাংলাদেশ থেকে। সুতরাং এটা যেন
অনেকটা সেই 71-এর সিচুয়েশন নয়, কোনো রকম পাক সেনার হানা নেই, একটা দল তার টপ লিডারশিপ যদি এই রকম একটা সংকটকালে পলাতক হয়ে যায় এবং উলুখাগড়াদের ছেড়ে আসে যে তারা দেখভাল করবে এবং দলের পতাকা বহন করবে, তাহলে সেই প্রত্যাশার মধ্যে একটা মস্ত বড় ফাঁকি আছে এবং সেই প্রত্যাশা মোটেই যথার্থ নয়। ফলে আওয়ামী লীগকে গায়ের জোরে ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না, সেটা যেমন অংশ তো ঠিক, তেমনি আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করছে না বলে বাংলাদেশিদের চোখের জল উপচে উঠছে, এটাও কিন্তু ঠিক নয়। সুতরাং কোথাও একটা ইতিহাসের শাস্তি আজকে হাসিনা এবং তার দলকে পেতে হচ্ছে, এবং পেতে হচ্ছে সম্পূর্ণ তাদের কৃতকর্মের জন্য। এখন পশ্চিমবঙ্গে আমাদের রানিমাকে এখানকার ভোটাররা সেইভাবে পরিত্যাগ করবেন কি না আমি তো বলতে পারি না, কিন্তু হাসিনা যে একটা বহুদলীয় শাসন ব্যবস্থাকে যেভাবে সম্পূর্ণ একদলীয় শাসনে এবং কার্যত একটা স্বৈরাচারী জমানায় পর্যবসিত করেছিলেন, সেটাও হচ্ছে এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে অটোক্র্যাটিক রুল স্থাপনের একটা বিচ্ছিরি নজির। সেটা পরবর্তীকালে আমরা সর্বত্রই রেপ্লিকেটেড হতে দেখি। আজকাল গণতান্ত্রিক ভোটে একেবারে মানুষের ভোট নিয়ে যারা ক্ষমতায় আসেন, সে ডোনাল্ড ট্রাম্প হন কিংবা ইউরোপের আরও অনেক ফার রাইট নেতা হন, তারা এসে কিন্তু যে ধরনের আচরণ করেন সেটা আসলে স্বৈরতন্ত্রের পদধ্বনির অনুরণন। সুতরাং এটাও একটা আমাদের হালফিলের জমানার মস্ত বড় আন্তর্জাতিক রাজনৈতিক পটচিত্র, যেখানে গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের মধ্যে ভেদরেখাটা ধীরে 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 কার্যত মুছেই যাচ্ছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে এবার আওয়ামী লীগ সেই ভোটে অংশ নিতে পারছে না। এখন ভোট হচ্ছে প্রধানত একদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং অন্যদিকে বিএনপি এবং তার সঙ্গে জোট বাঁধা কয়েকটা দল, অন্যদিকে জামাত এবং তার সঙ্গে ওই এনসিপি যারা ওই ছাত্র দল যারা ওই অগাস্টের সোকল বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, এবং জামাতের সঙ্গে জোট করার বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটা স্প্লিট হয়ে গেছে। তবুও তাদের একটা অংশ জামাতের সঙ্গেই এবার ভোট লড়ছে। প্রধানত লড়াইটা হবে এই দুই শিবিরের মধ্যেই। তারেক রহমানের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ হবে তা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। ঠিক যেমন আমার ইচ্ছে আছে এই জামাত একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে অতি অল্প সময়ের মধ্যে যেভাবে বাংলাদেশের পলিটিক্যাল মেইন স্ট্রিমের একটা ডমিনেন্ট প্লেয়ার হয়ে উঠল, তার পিছনের কারণগুলো কি, ফল কি হতে পারে, ভারতবর্ষের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে, তা নিয়েও দু চার কথা বলার চেষ্টা করব আরেকটা ভিডিওতে। আপাতত আমি এই আওয়ামী লীগবিহীন নির্বাচনের একটা ছবি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। বাড়িতে কেউ নেই, বেল বাজলো, অতএব আমাকে উঠতে হলো। আমি আর কাটাকাটির মধ্যে যাচ্ছি না, একদম রিয়েল লাইফ
রেকর্ডিং আমি থাকছি। এবং আপনাদের যেটা বলার চেষ্টা করছিলাম, এটা কিন্তু এই যে পরিস্থিতি আজকে বাংলাদেশে সৃষ্টি হলো এবং যার সুযোগ আওয়ামী লীগ বিরোধী প্রায় সকলে একদম চুটিয়ে উপভোগ করে শেষ পর্যন্ত দেশটাকে একটা নির্বাচনের দিকে নিয়ে গেল, এবং আগামী বেশ কিছুদিন আওয়ামী লীগ শব্দটাই আর বাংলাদেশে উচ্চারিত হবে না, এটা একেবারেই হাসিনার সখাত সলিলের গল্প। অতএব এখন একটা নতুন ধরনের রাজনৈতিক প্রবাহ চলছে। এই যে তারেক রহমান এসছেন, তিনিও রাজনীতিতে বলতে গেলে নবাগত। তার মায়ের জমানায় শোনা যায়, ঠিক যেমন পাকিস্তানে বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার স্বামী আসিফ আলী জারদারিকে বলা হতো মিস্টার 10%। আর এই তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে বলা হতো মিস্টার 30%। দীর্ঘদিন তিনি পরবাসে ছিলেন এবং একমাত্র, যেহেতু আমাদের এই উপমহাদেশে সমস্ত দল যে কোনো একটা বংশের আনুগত্যে থাকে, আওয়ামী লীগ রয়েছে মুজিবের পারিবারিক দল, বিএনপি প্রথমে জিয়া, তারপরে বেগম জিয়া, এবং উত্তরাধিকার সূত্রে তারেক রহমানের দল। অন্যদিকে জামাত কিন্তু এইভাবে পারিবারিক দল নয়। আমি সেই সব কথায় পরে আসছি। এখন এছাড়াও কিছু ছোট ছোট নাগরিক কেন্দ্রিক দল বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক প্রভাব সত্যি কতটা সেটা আমি এক্ষুনি আপনাদের বলতে পারবো না। এখন প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগহীন যদি কোনো ভোট বাংলাদেশে হয়, তাহলে সেটাকে কি প্রকৃত অর্থে ভোট বলা উচিত? দেখুন, এটাও একটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, কেননা আদর্শ ভোট তখনই হয় যখন বহুদলীয় প্রতিযোগিতা নিশ্চিত করা যায় এবং সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ সম্ভব হয়। মোহাম্মদ ইউনূস একেবারে পড়ে পাওয়া 14 আনার মতো অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই তার যত রাগ, যত ক্রোধ হাসিনা সম্পর্কে ছিল, সেটা যেভাবে পেরেছেন মিটিয়ে নিয়েছেন। তিনিও যে তিনি তো হি কেম অ্যাজ এন ইউজারপার অ্যান্ড এক্সারসাইজ পাওয়ার অ্যাজ এন ইউজারপার, এবং তার কাজের গতি প্রকৃতি দেখে কখনো মনে হয়নি যে তিনি কোনো ফেয়ারলি হাসিনাকে বা আওয়ামী লীগকে ট্রিট করছেন। বরং মনে হচ্ছিল তিনি যেন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা পাজামা পাঞ্জাবি পরা হাসিনা ওয়াজেদ। সুতরাং এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রতিহিংসার প্রশ্নে। এখন নিরপেক্ষ প্রশাসনিক পরিবেশ, স্বাধীন নির্বাচন কমিশন, এগুলো কতটা বাংলাদেশে আছে দূর থেকে তো সত্যিই বলা খুব কঠিন। তবে মোটামুটি মনে হচ্ছে একটা নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত আছে। সমস্ত দল একেবারে খুলে আম প্রচার করতে পেরেছে, সব প্রার্থী যেখানে খুশি সেখানে গিয়েছেন। তার চেয়েও বড় কথা, 540 জন ইন্টারন্যাশনাল অবজারভার এবং সাংবাদিক এই ভোট প্রক্রিয়া দেখার জন্য এই মুহূর্তে বাংলাদেশে উপস্থিত আছে। ভারতবর্ষকেও কায়দা করে ইউনূস আমন্ত্রণ জানিয়েছিলেন পর্যবেক্ষকের একটা দল পাঠানোর জন্য, কিন্তু অবশ্যই সঙ্গত কারণেই মোদির সরকার তাতে কর্ণপাত করেনি। তার মানে একেবারে কাগজে কলমে যদি দেখতে হয়, তাহলে এটা সম্পূর্ণ নিরপেক্ষ এবং পরিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন নয়। কারণ মূল বিরোধী দলটাই নেই এবং রাজনৈতিক বিবাদও
এখনো পর্যন্ত কোনো সমাধানের বিন্দুতে পৌঁছতে পারেনি। একই সঙ্গে এটাকে একেবারে একটা ফার্সিক্যাল এক্সারসাইজ বলে চালিয়েও দেওয়া যাবে না, কেননা মানুষের মধ্যে অংশগ্রহণের প্রবণতাটা আওয়ামী লীগকে বাদ দিয়েও যথেষ্ট উল্লেখযোগ্য, এবং যেহেতু আন্তর্জাতিক পর্যবেক্ষণের তলায় এই ভোট হতে চলেছে, অতএব এর নিরপেক্ষতা, সুষ্ঠুতা এবং অবাধ চরিত্র সম্পর্কেও অনেকখানি নিশ্চিত হওয়া সম্ভব। এখন এই নির্বাচনের ফলাফলের গুরুত্ব হল, দীর্ঘ অনিশ্চয়তার পর এই ভোট বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। জাতীয় রাজনীতিতে নতুন এক ভূমিকা তৈরি হতে পারে, সে তারেকই জিতুন আর জামাতের জোটই জিতুক। গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধারের পথে এটা যদি একটা স্টেপিং স্টোন হয়, তাহলে সেটা বাংলাদেশের পক্ষে এবং সার্বিকভাবে এই ভারতীয় উপমহাদেশের পক্ষে একটা সুখবরই হবে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে থেকে আর যে প্রশ্নটি উঠে আসছে সেটা হচ্ছে, কত সমর্থন এখনো অবশিষ্ট আছে আওয়ামী লীগের। দেখুন, একটা দল গত 1.5 বছর ধরে কার্যত অস্তিত্বহীন আছে, তাদের সমর্থকেরা হয়তো আছেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরও রাজনৈতিক আনুগত্য যে দৃশ্যত বদলে গেছে অনেকখানি। সেটা বিবিসি এই কিছুদিন আগেই কয়েকটি প্রতিষ্ঠিত সমীক্ষক দলের যে সমীক্ষা, সেটা থেকে ডিডিউস করে আমাদের দেখিয়েছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশে মাত্র 9% ভোট অক্ষত আছে আওয়ামী লীগের, অর্থাৎ ইন অ্যাবসেন্সিয়া। সেটাও যে একটা খুব সাংঘাতিক কম তা নয় কিন্তু, কেননা ওই সমীক্ষাতেই দেখা যাচ্ছে যে জামাত ইসলামীর ভোট 11% এবং 16% মাত্র বিএনপির বাঁধা ভোট, আর 38% ভোটারই আনডিসাইডেড। দিস ইজ এ ভেরি সাইজেবল নাম্বার। এটা যদি সত্যি হয় সমীক্ষার ফল, তাহলে এই আনডিসাইডেড ভোটাররা ভোট দিতে গিয়ে কাকে পছন্দ করবেন সেটা লাখ টাকার প্রশ্ন। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো, এই যাবতীয় সমীক্ষার তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে 48% অনন্য পায় হয়ে এবার বিএনপিকে সমর্থন করছেন। তার মানে ঠিক যেমন সিপিএমের কার্যত ময়দান থেকে অনুপস্থিতির সুযোগে আজকের পশ্চিমবঙ্গে বিজেপি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে, অনেকটা সেইভাবেই বিএনপি, যার নর্মাল ভোটার তুলনায় খুবই কম এবং গ্রামাঞ্চলে পেনিট্রেশন আওয়ামী লীগ এমনকি জামাতের তুলনাতেও কম, আওয়ামী লীগ সমর্থকেরা এখন সেকেন্ড বেস্ট চয়েস হিসেবে বিএনপিকে দেখায়। তাদের পালে একটা অপ্রত্যাশিত হাওয়া লাগলেও লাগতে পারে। এখন 35 বছরের নিচের তরুণ যারা, তারা বেশিরভাগই ভোটে অংশ নেয় না। মাত্র 15% যুবক বাংলাদেশে ভোটে অংশ নেয় বলে আমরা শুনেছি, কিন্তু যারা অংশ নেয় তাদের মেজরিটি আবার প্যারাডক্সিক্যালি আওয়ামী লীগেরই সমর্থক। এখন শেষ প্রশ্ন, এই যে ধাক্কা আওয়ামী লীগ খেল, সেটা সামলে উঠে বাংলাদেশের রাজনীতিতে মুজিবুর রহমানের এই দল আবার প্রাসঙ্গিকতা আদৌ ফিরে পাবে কি? কেননা এবারের দেখুন, এর আগে
মুজিবুর রহমানের মৃত্যুর পরেও বাংলাদেশের রাজনীতিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। দেশে ফিরে এসে হাসিনা খুব অত্যন্ত সক্ষম নেতৃত্ব দিয়ে দলটাকে আবার খাড়া করে তুলেছিলেন। এবার সেই সুযোগ নেই। হাসিনার বয়স হয়েছে এবং যেহেতু হাসিনার বাইরে আওয়ামী লীগ অনেকটা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিসপেন্সিবিলিটির মতো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, ফলে সেকেন্ড রাং লিডার বলে আওয়ামী লীগে কোনো কিছুর অস্তিত্বই নেই। কাগজে কলমে হয়তো আছে, কিন্তু তাদের কোনো জনভিত্তি নেই। তারা আর যাই পারুন একটা গোটা দেশের মানুষকে তাদের দলের পক্ষে নিয়ে আসার মতো ক্যারিজমেটিক লিডারশিপ আওয়ামী লীগের হাসিনা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তির নেই। আর যাদের সামান্য কিছু আছে তারাও তো হয় ভয়ে পলাতক হয়ে গেছেন, নয় ঘাপটি মেরে কোথায় বসে আছেন কেউ তা বলতে পারে না। আর এবারের বিপর্যয়টা আওয়ামী লীগের কাছে এটা একটা ওই মুজিব পরবর্তী বিপর্যয়ের মতো নয়, তার চেয়েও অনেক বেশি গভীর। কারণ এবারের ক্রাইসিসটা হচ্ছে লেজিটিমেসির ক্রাইসিস। এটা শুধু নির্বাচনে থাকা না থাকার প্রশ্ন নয়। এখন এই লেজিটিমেসি ক্রাইসিস এমন একটা জিনিস, যে জিনিসটা অনেক দিন তার রেস চলতে পারে। কতদিন চলতে পারে আমি গরৎকার নই, বলা সম্ভব নয়, কিন্তু দীর্ঘস্থায়ীও হতে পারে। ক্ষণস্থায়ী যদি হয় তাহলে ধরে নিতে হবে সেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছে। দেখুন, পরাজয়ের পরে প্রত্যাবর্তনের নজির এই বাংলাদেশেও অনেক আছে। ৭৫-৮১ সালে বঙ্গবন্ধুর হত্যার পর আওয়ামী লীগ ভেঙে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে ধীরে ধীরে আবার পুনর্গঠিতও হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ বিএনপি সরকারের সময় লীগ রাজনৈতিকভাবে এক প্রচণ্ড কোণঠাসা হয়ে উঠেছিল। ২০০৮-এ আবার ক্ষমতায় ফিরে আসে। আন্তর্জাতিক যদি উদাহরণ চান, আমাদের দেশে ভারত কংগ্রেস, সাউথ আফ্রিকায় এএনসি, মেক্সিকোয় পিআরআই পতনের পর দীর্ঘ বিরতির মাধ্যমে যে যার মতো করে আংশিক রাজনৈতিক জমি পুনরুদ্ধার করেছে। তার মানে রাজনীতিতে কারুর মৃত্যু পরোয়ানা জারি করা যায় না, কিন্তু পুনর্জন্ম সবসময় আবার একই রকমভাবে ফিরে আসে না। বাস্তব বাধা কি কি? সংগঠন বলে কার্যত এখন আর কিছু নেই। নেতৃত্বে চরম সংকট, কেন একাম অদ্বিতীয়ম নেত্রী শুধু হাসিনা। তার বয়স হয়েছে, তার পক্ষে বছরের পর বছর এইরকম সমস্যা সংকুল পরিবেশে দলের নেতৃত্ব দেওয়া সম্ভব, কিন্তু এফেক্টিভ লিডারশিপ দেওয়া কতটা সম্ভব তা ঘোরতর সন্দেহের বিষয়। আর ৩, একদা যেটা আওয়ামী লীগের নিশ্চিত ভোট ব্যাংক ছিল, এখন তাতে ব্যাপক ধস নেমেছে। তাহলে আওয়ামী লীগকে যদি ফিরতে হয়, একটা উইশফুল থিঙ্কিংয়ের মতো শোনাতে পারে, তাহলে তাদের একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সংগঠনের খোল নলচে বদলে ফেলতে হবে, নেতৃত্বে পরিবর্তন আনতে হবে, আদর্শতেও যুগোপযোগী করে তুলতে হবে, এবং সবচেয়ে বড় কথা, তারা যে গণতান্ত্রিক অনুশীলনে বিশ্বাসযোগ্য একটা দল, সেই ভাবমূর্তিটাকে প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং এ কাজ খুব স্বল্পমেয়াদী হতেই পারে না। ১-২ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠবে, এটা প্রায় অসম্ভব। ৫-১০ বছরের মধ্যে আবার একটা পুনর্গঠিত জাতীয় দল হিসেবে মাথাচাড়া দিলেও দিতে পারে, কিন্তু সেটাও খুবই কঠিন, কিন্তু কাগজে কলমে সম্ভব। আর রাজনৈতিকভাবে শেষ না হয়ে গেলেও যে আওয়ামী লীগকে আমরা জানতাম, সেই দলটি কিন্তু আক্ষরিক অর্থেই কবরে চলে গেছে। নমস্কার, ভালো থাকবেন। ফিরে আসছি পরের এপিসোড নিয়ে।